এইচএসসি 27 ব্যাচ কিংবা 26 ব্যাচ আছো, তোমরা হিসাব বিজ্ঞান নিয়ে খুবই দুশ্চিন্তা বা তোমাকে ভালো করতে হবে পরীক্ষাতে, তাহলে বলবো শাহাদাতপুরে আমরাই তোমাদেরকে সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা চালাবো তোমাদের সর্বোচ্চ, অর্থাৎ তোমাকে হিসাব বিজ্ঞানে বস বানানোর জন্য একমাত্র প্রতিষ্ঠান গ্লোরিয়াস একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার। তোমরা যোগাযোগ করতে পারো উপরে দেওয়া নাম্বারে। আমি বিশ্বাস করি শুধু কমার্সের সাবজেক্ট গুলো নয়, মানবিকের যে হার্ড গুলো সাবজেক্ট আছে, হার্ড সাবজেক্ট হচ্ছে অর্থনীতি, যুক্তিবিদ্যা কিংবা আদার্স যে সাবজেক্ট গুলো আছে, যেমন তোমাদের সবার জন্য কঠিন সাবজেক্ট হচ্ছে ইংরেজি, আইসিটি। তো আমাদের এখানে টোটাল সাবজেক্ট গুলো পড়ানো হয়, প্রত্যেকটা টিচার আলাদা আলাদা সাবজেক্ট পড়াবে। এবং শুধু খালি এই কমার্স কিংবা মানবিক নয়, বিজ্ঞান শাখার যারা আছো তোমরা অলরেডি অনেকেই অনেক জায়গাতে কোচিং খুঁজতেছো, তাহলে আমি বলবো তোমাদের বাড়ির আশেপাশে দেখবা আমাদের কোচিং এর অনেক স্টুডেন্ট আছে, তাদের কাছে আমাদের কথা জিজ্ঞাসা করতে পারবা আমরা কেমন পড়াই। তো তুমি তোমার বাবার টাকা দিয়ে পড়বা, কোন কোচিং এ পড়বা একান্তই তোমার। এমন কিছু টিচার আছে যে কলেজে তারা জোর করবো তাদেরকে পড়াইতে চায় বা তোমাদেরকে নিতে চায়, তো বলবো এটা তুমি তোমার একান্তই তোমার ব্যক্তিগত ইস্যু, তুমি কোথায় পড়বা কার কাছে পড়বা, তুমি তার কাছেই পড়বা যার কাছে তুমি বুঝতে পারবা। তো আমি বলবো না যে আমার কাছে আসো আমার কাছেই পড়বা, আমরা মুখ দিয়ে শুধু কথা বলে নয়, আমরা কাজ দিয়ে প্রমাণ করবো আমরা কতটুকু তোমাকে শিখাইতে পারবো, সেটা দেখার জন্য হলেও তোমাকে 2 দিন ক্লাস করে দেখো তারপর আসো, ঠিক আছে? তো দেখা হবে সরাসরি অফলাইনে। ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আজকের এই ভিডিওতে। আজকে আমি তোমাদেরকে শেখাবো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চ্যাপ্টার 4, অর্থাৎ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাথটা আমি তোমাদেরকে সমাধান করে দেব। ঢাকা বোর্ড 2023 সালে যে ম্যাথটা আসছিল ওইটা তোমাদের এখন সমাধান করে দেব। তো আমার এর আগের ক্লাসগুলো যারা দেখো নাই তাদেরকে বলবো অবশ্যই এর আগের ক্লাসগুলো একটু দেখে আসবা। তো চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। তো দেখো, ঢাকা বোর্ড যাদের কাছে টেস্ট পেপার আছে বা বই আছে তারা একটু ঢাকা বোর্ড 2023 সালের যে ম্যাথটা আসছিল এটা একটু দেখে নিবা তোমরা। তো আমি একটু তোমাদের পড়ে শোনাচ্ছি যে ঢাকা বোর্ডের যে ম্যাথটা তোমার আসছিল 2023 সালে, সেটা হচ্ছে হীরা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ার অনুমোদিত মূলধন হচ্ছে 6 লক্ষ টাকা। তো এরপর বলছে কোম্পানি 40,000 শেয়ার 10% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে। তারপর বলতেছে যে সে এই যে 40,000 শেয়ার বিক্রি করার জন্য আবেদন পত্র, অর্থাৎ সে বিজ্ঞাপন দিয়েছে, এখন মানুষ তার কাছে আবেদন করেছে 45,000 শেয়ার, সে আবেদন পাওয়া যায় এবং ইস্যুকৃত শেয়ারগুলো যথাক্রমে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনপত্র অর্থাৎ শেয়ারগুলো সে যথাযথ সে ফেরত দেয় এবং কোম্পানির শেয়ার প্রতি 0.75 টাকা ব্যাংক চার্জ প্রদান করে। এটা ছিল তোমাদের উদ্দীপক। এখন হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন একটু মনোযোগ দিয়ে শোনো। ও মার্কের প্রশ্নটা বলা হয়েছে যে এরকম যে মোট শেয়ার অধিহারের পরিমাণ দেখো, অর্থাৎ যখন এই টাইপের প্রশ্ন করা হবে তোমরা শিওর থাকো 100%। ক মার্কে বলা হবে মোট অধিহারের পরিমাণ দেখাও, যদি অবহারে আছে তাহলে বলবে অবহারের পরিমাণ দেখাও। তো এই দুইটা টাইপই মূলত হচ্ছে ক মার্কে করা হয় ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেন। যদি তোমরা সলভ করে দিতে থাকো তাহলে তোমরা মূলত এটাই দেখতে পাবা। তো এটা খুব ভালো করে শিখবা। তো আজকে এই ধরনের আমি তোমাদেরকে এই ক মার্ক প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছি। দেখো, যখনই বলা হবে মোট অধিহারের পরিমাণ বের করে দেখাও, তখন মূলত যে তোমরা এইভাবে সমাধান করতে হবে। এখন আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে তোমরা হচ্ছে এটা উত্তর করবা। তাহলে দেখো, এখন এই তো উদ্দীপকটা আমি পড়ছি, এই উদ্দীপক পড়ে তোমরা কি বুঝতে পারছো? যে যারা আমার এর আগের ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই এখন আইডেন্টিফাই করতে পারতেছো এখান থেকে যে তোমাদের এটা শেয়ার যে ইস্যু করার পদ্ধতি বলছিলাম তিনটা থেকে কোনটাতে পড়ছে? অধিহারে। তো অধিহার মানে কি? এই যে তুমি যত টাকা যে শেয়ার গুলো কিনেছিলা ওই কোম্পানি থেকে কত টাকা করে কিনেছিলা, এক একটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা। একটু ভালো করে বুঝো, এক একটা শেয়ারের মূল্য কত টাকা ছিল? 10 টাকা। কিন্তু এখন তুমি এটা কি করতেছো ভাইয়া? অধিহারে বিক্রি করতেছো। অধিহার মানে হচ্ছে তুমি যত টাকা দিয়ে কিনেছিলা তার চেয়ে একটু বেশি দামে বিক্রি করা। এখন এখানে বলছে কি অধিহারে কত পার্সেন্ট? 10%। তাহলে তুমি যদি এই 10 টাকার উপর অর্থাৎ 10 গুণ 10% করো তাহলে এটার ফলাফল আসবে কত? 1 টাকা। তার মানে হচ্ছে 1 টাকা অধিহারে। তাহলে টোটাল অধিহার কত টাকা হচ্ছে? টোটাল হচ্ছে যদি বলা হয় যে টোটাল অধিহার কত? 11 টাকা দেয়। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা এটাই আমরা একটু বের করব যে ক মার্কের প্রশ্নটা একটু সমাধান করব। যে বলা হচ্ছে মোট শেয়ার অধিহারের পরিমাণ বের করে দেখাও। তাহলে তোমরা একটু এখানে লিখে নিবা যে মোট শেয়ার অধিহারের পরিমাণ, অধিহারের পরিমাণ। তো এই টাইপের প্রশ্ন যখন কোন বোর্ড পরীক্ষাতে করা হবে তখন এভাবে সমাধান করতে হবে। একটু দেখো, এখানে আমার জায়গা শর্ট তাই আমি নিচে লিখতেছি। তো এটা লিখবে এভাবে। প্রথমে দেখো তুমি কতগুলো শেয়ার মানুষের কাছে দিতে পারবা
আরেকটা হচ্ছে তুমি কতগুলো শেয়ার পেয়েছো, দুইটা কিন্তু দুই কথা। তো প্রথমে দেখো আমরা হচ্ছে শেয়ার দিচ্ছি 40,000 শেয়ার হচ্ছে আমরা বিক্রি করব। কতগুলো শেয়ার? এই 40,000 শেয়ার হচ্ছে আমি বিক্রি করার জন্য বিবরণ পত্র অর্থাৎ বিজ্ঞাপন দিয়েছি। কিন্তু এই 40,000 শেয়ার যে বিজ্ঞাপন দিয়েছি তার মধ্য থেকে মানুষ আবেদন করেছে 45,000 মানুষ আবেদন করেছে আমার এই শেয়ার গুলো নেওয়ার জন্য। কিন্তু আমি তো এই 45,000 শেয়ার তো মানুষকে দিতে পারবো না, কারণ আমার বিবরণ পত্রে অর্থাৎ বিজ্ঞাপন দিয়েছে 40,000 শেয়ার, তাই না ভাইয়া? তো এখন আমাকে কাজ করতে হবে 40,000 নিয়ে। কিন্তু তাহলে এখন প্রশ্নটা করা হয়েছিল মোট শেয়ার ও দেয়ারের পরিমাণ দেখাও, তাহলে এটা গুণ দিবা আর এখানে একটু বের করে নিবা এভাবে যে 10 গুণ 10%। ক্যালকুলেশন করলে যত হবে ওইটা হচ্ছে মোট শেয়ার ও দেয়ারের পরিমাণ। তাহলে দেখো 40 গুণ এখানে পার্সেন্টেজ করলে 1 টাকা, তাহলে মোট শেয়ারের পরিমাণ হচ্ছে আমাদের 40,000 এই টাকা। এটা হচ্ছে আমাদের মোট শেয়ারের যে ওডিআর পরিমাণ হবে 40,000 টাকা। ঠিক আছে? তো এইভাবে মূলত যদি বলা হয় কখনো মোট শেয়ার ওডিআর পরিমাণ কিংবা মোট শেয়ার ওভারের পরিমাণ, তখন হচ্ছে এইভাবে। তখন কিন্তু আবার তোমরা এই যে আগে প্রথমে বলেছিলাম 11 টাকা দিয়ে গুণ দিবা না, ঠিক আছে? 11 টাকা দিয়ে হচ্ছে আমরা শেয়ার যে আবেদন এবং ব্যাংকের বা মূলধনের ক্ষেত্রে এই ক্যালকুলেশন গুলো আমরা করব। তো এইভাবে হচ্ছে ক মার্কের প্রশ্নগুলো সমাধান করবা। তো এরপরে দেখো যেটা তোমাদের সবচেয়ে আকর্ষণীয় প্রশ্ন, ম্যাক্সিমাম ভোট প্রশ্নতে এটা করা হয় যে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। তো এই প্রয়োজনীয় জাবেদা দাখিলা তুমি যদি এখান থেকে সমাধান করতে পারো তাহলে এদের 4টা মার্ক তুমি পেয়ে যাবে অনায়াসে। তো এই 4 মার্ক তোমাকে সমাধান করতে হলে অবশ্যই আমাদের যে পূর্বের যে ক্লাসগুলো দেওয়া আছে অর্থাৎ আগের ক্লাসগুলো দেখে আসতে হবে, কারণ খুব সুন্দর করে ওইখানে কি কি জাবেদা দিতে হয় এই অধ্যায়ের সকল কিছু ওইখানে আমি দিয়ে দিছি। তো একটু মনোযোগ দাও, এই অধ্যায়ের যে এখন প্রশ্নটা সেটা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রয়োগে নিবা। এখন দেখো এই অধ্যায়ের ম্যাথ গুলোতে মূলত হচ্ছে তোমাদের সাল এবং তারিখ দেওয়া থাকে না, অর্থাৎ বছর দেওয়া হয় না, যেমন 2025 সাল বা 24 সাল, কিন্তু তারিখের গড়টা কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে, কিন্তু তারিখের ঘরে কোনো কিছু লিখতে হবে না। ওকে, তাহলে এখন আমাদের যারা এর আগের ভিডিওটা দেখছিলাম ক্লাসে তখন কিন্তু বলছিলাম এই অধ্যায়ের যখনই বলা হবে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও তখনই মূলত হচ্ছে তোমাকে যে ফার্স্ট জাবেদাটা কি দিতে হবে। জাবেদাটা হচ্ছে এরকম যে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট দিবা। এটা হচ্ছে এই অধ্যায়ের একবার কমন, এটা বুঝতে পারছো? তো এখন বিষয় হচ্ছে দেখো এই যে ব্যাংক হিসাব ডেবিট লিখলা এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট লিখছো, এখানে টাকার ক্যালকুলেশনটা কিভাবে হবে অনেকেই এই বিষয়টাই বুঝতে পারে না। জাবেদা তার এটা মুখস্থ হয়ে যায়, কারণ এটা মুখস্থ বিদ্যার মতোই। যারা আগের ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই পারতেছো বা পারবা। তো দেখো এই যে প্রথম যে তুমি জাবেদাটা লিখছো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এখন টাকার ক্যালকুলেশনটা একটু বুঝো। এখন বিষয়তে প্রথম জাবেদাটা দিতে হয় ওই শেয়ারগুলোর জন্যই, কোন শেয়ারগুলো তুমি কতগুলো আবেদন পেয়েছো। এখন এখানে আমরা কতগুলো শেয়ার আবেদন পেয়েছিলাম দেখো, একটা হচ্ছে 40,000, এই 40,000 হচ্ছে আমি বিজ্ঞাপন দিচ্ছি, মনে রাখবেন এটা হচ্ছে বিজ্ঞাপন দিয়েছি বিক্রি করার জন্য, আর এই 45,000 হচ্ছে আবেদন আমি পেয়েছি অর্থাৎ পাওয়া গেল। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা। আমি কতগুলো আবেদন পাইছি? 45,000। তো প্রথম যে জাবেদাটা সেটার ক্যালকুলেশন হচ্ছে এই 45,000 শেয়ার নিয়ে হবে। তো 45,000 এখানে লিখবা, এরপরে গুণ দিবা কত টাকা। এখন বিষয় হচ্ছে এই যে টাকার ক্ষেত্রে কি হবে, এই 45,000 হচ্ছে শেয়ার, কিন্তু গুণ করার ক্ষেত্রে কি হবে? গুণ করার ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এই অঙ্কটা কি অধিহার না অবহার। যদি অধিহারে হয় তাহলে ক্যালকুলেশন আমি প্রথমেই দেখাইছি, তাহলে কত হবে? এখানে টোটাল হচ্ছে 11 টাকা দিয়ে আমাদের গুণ দিতে হবে, কারণ আমরা এক একটা শেয়ার কিনেছিলাম 10 টাকা করে, কিন্তু আমি যেহেতু অধিহার মানে হচ্ছে বেশি টাকায় আমি বিক্রি করব, তার মানে হচ্ছে একটা পার্সেন্টেজ দেওয়া আছে, ওই পার্সেন্টেজ ওই 10 টাকার বুঝে এইভাবে ক্যালকুলেশনটা আমরা বের করব যে 10 টাকা করে আমি কিনেছিলাম, এটা পার্সেন্টেজ হচ্ছে 10% দেওয়া আছে, এটা যদি 10 টাকার উপর 10% করলে 1 টাকা হয়, 1 টাকা অধিহারে। তাহলে আমরা টোটাল কত টাকা? 11 টাকায় আমরা শেয়ার গুলো বিক্রি করতেছি। তাহলে আমরা যদি হিসাব যদি করি 45,000 গুণ 11 টাকা তাহলে হবে 4,95,000 টাকা। 4,95,000 টাকা ডেবিট ক্রেডিট সমান টাকা হবে। আশা করছি এটা এখন সবাই বুঝতে পারতেছো।
তো এরপরে দেখো দ্বিতীয় নাম্বার স্টেপে হচ্ছে তুমি কতগুলো শেয়ার মানুষের কাছে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিচ্ছ, ওইটার জন্য জাবেদা দিতে হবে। তার জন্য জাবেদা হবে এরকম যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপর হচ্ছে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। কারণ এটা তুমি অধিহারে করেছো তাই আমি অধিহার লিখছি, অধিহার হিসাব ক্রেডিট। যদি অবহারে আসতো তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট লিখতাম। তারপর কি এটা মূলধনে রূপান্তর করতে হবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন দেখো এইখানে হচ্ছে বুঝার বিষয় আমরা টাকার ক্যালকুলেশনটা কিভাবে করব। দেখো শেয়ার আবেদন এইটার দেখো তোমরা যদি চাও তোমাদের পরীক্ষার কাগজে এইভাবে টাকার সংখ্যা উল্লেখ করবা তাও করতে পারো, আবার যদি না চাও তাহলে সরাসরি তুমি এইভাবে টাকাটা দেখাইতে পারো, এটা তোমার ইচ্ছা। তবে আমি দেখাচ্ছি তোমাদের শেখানোর জন্য। এই যে প্রথমে শেয়ার আবেদন হিসাব ডেবিট লিখছি, এখানে টাকার ক্যালকুলেশনটা কিভাবে হবে দেখো আমি কতগুলো বিজ্ঞাপন দিয়েছি 40,000, এই 40,000 শেয়ার নিয়ে আমাদের এখন থেকে কার্যক্রম হবে। তো এই 40,000 আমি কত টাকা করে, এই যে 11 টাকা করে, তো 11 দেয়া 40,000 কে গুণ দাও তাহলে কত আসবে দেখো 40,000 গুণ 11 তাহলে আসবে আমাদের 4,40,000 ডেবিট করে লিখবা 4,40,000। তারপর দেখো শেয়ার অধিহার এটা হবে শুধু 40,000 গুণ 1 টাকা, তাহলে হবে কত, এটা ক্রেডিট করে 40,000। একটু ভালো করে বুঝো। এরপর দেখো এই মূলধনের জন্য এই 40,000 শেয়ারই হবে, তবে এটা কত টাকা মূলধন বললেই, মূলধনের কত উল্লেখ থাকলেই রিয়েল এক একটা শেয়ার আমি কত টাকা দিয়ে কিনেছিলাম ওইটা দেখাইতে হইব। মূলধন বললেই কি করতে হবে, কত টাকা করে তুমি কিনেছিলা, 10 টাকা করে, তাহলে 40,000 গুণ 10 তাহলে কত হবে 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা তুমি এখানে লিখবা। তারপর দেখো যে এর পরবর্তীতে দেখো তুমি যে অতিরিক্ত যে আবেদন কত পাইছো একটু বলো তো। এই যে তুমি বিজ্ঞাপন ছাড়ছিলা 40,000, এখন তুমি আবেদন পাইছো কত 45,000। এখন দেখো যখন তোমার এখানে এই যে প্রথম যে জাবেদা দিছিলা ওই জাবেদাতে কিন্তু তোমার ব্যাংকে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে গেছে কত টাকা, এই 4,95,000 টাকা। কিন্তু মানুষকে কি তুমি কি দিতে পারছো, এই সেম শেয়ার গুলো কি দিতে পারছো, 45,000 শেয়ার দিতে পারো না। তাহলে তুমি এখানে অতিরিক্ত আবেদন কত পাইছো, এই 5,000 শেয়ার হচ্ছে অতিরিক্ত। এই 5,000 শেয়ারের টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে আছে। তো শেয়ারের ক্ষেত্রে হচ্ছে নিয়ম হচ্ছে এরকম, তুমি যতগুলো শেয়ার বিক্রি করতে পারবা তত টাকাই তোমার, আর যতগুলো অতিরিক্ত আসবে ওইগুলো তোমাকে ওদেরকে দিয়ে দিতে হবে যারা শেয়ার গুলো পায় নাই। তো ওইটার জন্য একটা জাবেদা দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত শেয়ার আবেদনের জন্য একটা জাবেদা দিতে হয়। সেই জাবেদাটা হচ্ছে এই যে প্রথম জাবেদাটার বিপরীত জাবেদা হবে। জাবেদা কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর এখন বিষয় হচ্ছে এখানে ক্যালকুলেশনটা কিভাবে হবে, এইরকম যে 5,000 গুণ কত টাকা করে নিছিলা 11 টাকা, এই 11 দিয়ে গুণ দিবা। তো 5,000 গুণ 11 দাও, 5,000 গুণ 11 তাহলে হবে 55,000 টাকা। এই 55,000 টাকা ডেবিট ক্রেডিট সমান টাকা, ঠিক আছে কি। তো যারা নোটটা করো নাই তো নোট করে নাও বা স্ক্রিনশট দাও। তার পরবর্তীতে আরো একটা যাবে দিতে হবে, সেটা হচ্ছে দেখো কোম্পানির শেয়ার প্রতি হচ্ছে ব্যাংক চার্জ ধরা হচ্ছে 0.75 টাকা করে। তাহলে আমরা এটার জন্য জাবেদা দিব এরকম। দেখো আমার এখানে জায়গা নাই, তবে আমি তোমাদেরকে এখানে শর্টকাটে দেখা দিচ্ছি। এই যে এখানে তোমরা জাবেদার ঘরে নিচে লিখে নিবা, কিন্তু আমি তোমাদের এখানে দেখাচ্ছি, একটু মনোযোগ দাও। যে জাবেদাটা হবে এরকম যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন এটা টাকার ক্যালকুলেশনটা কিভাবে হবে একটু মনোযোগ দাও। এখানে হচ্ছে তুমি কতগুলো শেয়ার, দেখো এই 40,000 শেয়ার, তো এই 40,000 শেয়ার গুণ 0.75 টাকা। তাহলে যদি তুমি এটা যদি ক্যালকুলেশন করো কত হবে দেখো 40,000 গুণ 0.75 তাহলে হবে 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে তুমি ডেবিট ক্রেডিটে সমান টাকা বসায় দিবা ভাইয়া, ওকে। আমার জায়গা কম তাই আমি তোমাদেরকে ওইখানে দেখায় দিচ্ছি। তো এই ছিল তোমাদের প্রয়োজনীয় জাবেদা দাখিলা। এতটুকু তুমি যদি করতে পারো এখান থেকে তাহলে তুমি 4 মার্ক পাবে। এখন আমি তোমাদেরকে সমাধান করে দিব গণন। গণনে সবচেয়ে পপুলার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দেখাও। প্রতিবারে আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণ দেখাইতে হইব,
নয়তো বলবে যে আর্থিক অবস্থার বিবরণী যে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণটা দেখাও, অর্থাৎ শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়ের পরিমাণটা দেখাও। যেভাবে প্রশ্নটা করা হোক না কেন তুমি পারবা যদি আজকের এই ক্লাসটা যদি দেখো। ওকে, তাহলে আমরা এখন গ নং প্রশ্নের সমাধান করব। আমি তোমাদেরকে গ নং প্রশ্নটা সমাধান করে দিব। আজকে তুমি যদি এই গ নং এর ক্লাসটা যদি দেখতে পারো, আমি বিশ্বাস করি এই অধ্যায়ের যত বোর্ড প্রশ্ন আছে তুমি সমাধান করতে পারবা। অর্থাৎ তোমাকে একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখতে হবে। গ নং এ বলা হয় এটাই যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে দেখাও। তাহলে আমি এর আগের ক্লাসগুলোতে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, তাই না? তো এখন দেখো, যারা নোটটা দেখো নাই বা ক্লাসটা দেখো নাই, ওই নোটটা একটু করে নিবা, তাহলে তোমার জন্য সবচেয়ে উপযোগী হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা শুরু করি। আর্থিক অবস্থার বিবরণী শুরু করার ক্ষেত্রে আমি বলছিলাম কি সম্পদ সমূহ লিখতে হবে। তো তুমি এখানে লিখতে পারো যে সম্পদ সমূহ। ঠিক আছে ভাইয়া? তো এই সম্পদ সমূহ দেখবা কিছু আছে স্থায়ী সম্পদ আর কিছু আছে চলতি সম্পদ। এখন স্থায়ী সম্পদ ওইগুলোই, যেমন এই অধ্যায়ে মূলত সবচেয়ে দুইটা দেওয়া হয়, জমি কিংবা ভূমি। যেহেতু এই জমি বা ভূমি আমাদের এই ম্যাথে নাই, তাহলে আমাদের আর স্থায়ী সম্পদ দেখাতেও হবে না। তাহলে এখন আমরা ডাইরেক্ট শুরু করে দেব চলতি সম্পদ দিয়ে। তাহলে আমরা শুরু করি চলতি সম্পদ। তাহলে এখন বলো চলতি সম্পদ এই ম্যাথে কি আছে? যারা আমার এর আগের ক্লাস দেখছো তারা অবশ্যই পারবা। চলতি সম্পদ আছে তোমাদের ব্যাংক জমা। তো এবার দেখো, যারা এটা এখনো বুঝতে পারো নাই যে ব্যাংক জমার পরিমাণটা অনেক সময় গ নং এর প্রশ্নে উল্লেখ করা থাকতে পারে, আর উল্লেখ না থাকলে তুমি কিভাবে ক্যালকুলেশন করে এখানে বসাবা আজকে সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এই যে ব্যাংক জমা, তুমি যে ক নং এ যে জায়গাটা দেখাইছিলা ওইখানে দেখো কতবার তুমি ব্যাংক হিসাব ডেবিট করছিলা, ওইখানে একবার তুমি ডেবিট করছিলা, এবং কতবার তুমি ক্রেডিট করছিলা, ওই ক্রেডিট করাগুলো তোমাকে ডেবিট থেকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা ব্যাংক জমা প্রথম যে জায়গাটা দিয়েছিলাম ওইখানে ছিল 4,95,000 টাকা। 4,95,000 টাকা লিখবা প্রথমে, এবং কতবার তুমি ব্যাংক হিসাব ক্রেডিট করছিলা, এর নিচে যে জায়গাটা গুলো দিয়েছিলা দেখো তুমি কতবার ক্রেডিট করছিলা। ওইখানে ক্রেডিট একটা ছিল এরকম যে অতিরিক্ত আবেদনের জন্য যে জাবেদাটা পাইছিলা তার জন্য তোমাকে ক্রেডিট করছিল, কারণ অতিরিক্ত আবেদনের জন্য জাবেদা ছিল এরকম যে শেয়ার আবেদনের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা ছিল? 55,000 টাকা। এই 55,000 টাকা এখান থেকে আমরা বিয়োগ করব। তাহলে এটাও বিয়োগ করলাম। তারপর আরো একটা তুমি করেছিলা, লাস্টে একটা জাবেদা ছিল এরকম ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা ছিল এখানে? 30,000 টাকা। এই 30,000 টাকা এখান থেকে বিয়োগ করে দিব। কোথায় থেকে বিয়োগ করব? 4,95,000 টাকা থেকে। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে ফলাফল আসবে ব্যাংক জমার পরিমাণ 4,10,000 টাকা। তো এই 4,10,000 টাকা তুমি এইখানে লিখে দিবা, 4,10,000 টাকা। তাইলে তুমি এটা একেবারে তৃতীয় করেও দেখাইতে পারো, এটা কোনো বিষয় না, মাঝখানে করেও দেখাইতে পারো। তারপর দেখো চলতি সম্পদ, এখানে আর কোনো কিছু নাই। এরপরে আরো কিছু আছে, কি বলতো? কি আছে? হ্যাঁ আছে, হচ্ছে অসমন্বিত ব্যয় নামে কিছু এন্ট্রি আছে, ওইগুলো এখানে আমাদের দেখাতে হবে। তো অসমন্বিত ব্যয় কি আছে? আছে একটাই, সেটা হচ্ছে আমাদের ব্যাংক চার্জ। তো এই ব্যাংক চার্জের পরিমাণ কত? এই ব্যাংক চার্জের পরিমাণটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। পরিমাণ হচ্ছে তোমাদের এখানে 30,000 টাকা। এই 30,000 টাকা হচ্ছে এখানে তুমি লিখবা। লিখে এখন টোটালি যেহেতু আর কোনো কিছু নাই, তাহলে আমরা টোটালি এটা যোগ করে দেব। যোগ করলে হবে 4,40,000 টাকা। এই 4,40,000 টাকা হচ্ছে আমাদের মোট সম্পদ। এইটা আমরা শেষ করে দেব, এটা লিখে দেব এখানে মোট সম্পদ। এই ছিল আমাদের মোট সম্পদ। এরপর আমাদেরকে দেখাতে হবে যে শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। একটু এটা ভালো করে বুঝো, শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়, এটা আমরা এখন দেখাবো। এখন ফার্স্ট যখনই আমি নোট দিয়েছিলাম এর আগের ক্লাসে, বলছিলাম কি প্রথমে আমাদের দেখাতে হবে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধনের অংশটা তোমরা কোথায় পাবা? এই প্রত্যেকটা সৃজনশীলে দেখবা প্রথম যে লাইনটা দেওয়া থাকবো ওইটা হচ্ছে তোমাদের অনুমোদিত মূলধন। ওইখানে কিভাবে দেওয়া আছে দেখো, অনুমোদিত মূলধন দেওয়া আছে এরকম যে প্রত্যেকটা শেয়ারের দাম কত টাকা ছিল? 10 টাকা। 10 টাকা, তাই না? এই 10 গুণ দিবা। তুমি যদি ডিরেক্ট যদি ম্যাথটা যদি ক্যালকুলেশন করেও দেখা দাও তাও হবে, আবার তুমি যদি চাও একটু লিখিত আকারে দিবা তাও পারবা। কিভাবে দিতে পারো লিখিত? এইভাবে দিতে পারো, প্রতিটি শেয়ার হচ্ছে কত টাকা করে? 10 টাকা করে। কতগুলো শেয়ার? 60,000 শেয়ার, তাই না? হ্যাঁ,
60,000 শেয়ার ছিল, তাহলে এটা তুমি এভাবে লিখিত আকারেও লিখতে পারো। আবার তুমি যদি চাও শুধুমাত্র এভাবে দেখাইবা 60,000 গুণ 10 তাও হবে, এত এখানে জানালা হবে না, এভাবে দেখাতে পারো। তাহলে যদি এটাতে আমরা ক্যালকুলেশন করি তাহলে 6 লক্ষ টাকা হবে। এটা একবারে তৃতীয় করে দেখাবা, অনুমোদিত মূলধন ডাইরেক্ট তৃতীয় করে এটা প্রজেক্টটা শেষ করে দিবা, ঠিক আছে। তারপর দেখো আমাদের দেখাতে হবে ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত মূলধন। তুমি চাইলে এটাকে ইন্ডিভিজুয়াল ভাবে দেখাইতে পারো, ইস্যুকৃত আলাদাভাবে দেখাইতে পারো, বিলিখিত আদায়কৃত আলাদাভাবে দেখাইতে। অর্থাৎ ইস্যুকৃত মানে তো তুমি কতগুলো ইস্যু করবা, 40,000, আর বিলিখিত কত, এই যে 60,000 সরি 45,000 যে আবেদন পাইছিলা ওইগুলো তুমি ইন্ডিভিজুয়াল ভাবে দেখাইতে পারো। আবার তুমি চাইলে এক লাইনের মাধ্যমেও দেখাইতে পারো। তাহলে আমরা এটা শর্টকাটে করে এক লাইনের মাধ্যমে দেখাই দিই। ইস্যুকৃত, এরপর কমা দিয়ে লিখবা বিলিখিত ও আদায়কৃত মূলধন। তো আদায়কৃত মূলধন আমি প্রথমে ওইখানে বলছিলাম যখনই মূলধন বের করতে বলা হবে তখন তুমি কত টাকা করে দেখাবে। মূলধন বললেই কত টাকা করে, তখন হচ্ছে টোটাল তুমি কত টাকা দিয়ে এক একটা শেয়ার কিনছিলা, 10 টাকা করে কিন্তু কিনছিলা। আর ইস্যুকৃত তুমি কতগুলো শেয়ার হচ্ছে ইস্যু করতেছো, অর্থাৎ মানুষের কাছে দিতে পারবা 40,000। এই 40,000 তাহলে কত টাকা করে, 10 টাকা করে। তাহলে এখানে লিখবা 10, তাহলে গুণ যদি দাও তাহলে কত হবে, 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকা হচ্ছে তুমি এখানে লিখবা মাঝখানের ঘরে। তারপর হচ্ছে দেখো এর পরবর্তী স্টেপে দিতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। নিচে দিতে হবে সঞ্চিতি ও উদ্বৃত্তের পরিমাণ যদি থাকে, যেহেতু আমাদের এখানে আছে তাহলে আমরা এটা দেখাই দিব কি আছে, অধিহার। আর যদি এই অঙ্কটা যদি অবহারে হইতো তাহলে আমরা ওই যে অসম্মানিত ব্যয় দেখাইতাম অবহার, যেহেতু অধিহার তাহলে অধিহারের পরিমাণ কত, অধিহারের পরিমাণ কত বলতো, অধিহারের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। তাহলে টোটালি এটা আমরা যোগ করবো 4 লাখ আর 40,000 যদি যোগ করে হয় 4,40,000 টাকা। তো আমাদের দেখো এটাও শেষ। এই ছিল তোমাদের আর্থিক অবস্থার বিবরণী। এখন মজার বিষয় হচ্ছে দেখো যদি আমাদের টোটাল এই টাকাটার সাথে এই টাকাটা যদি মিল হয় তাহলে ধরে নেবা তোমার অঙ্কটা হয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। তো তোমরা